পাঠ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের লেখা আমি আবু বকর নামক বইটি। আজ তৃতীয় পর্ব। বর্ষার দিন শুরু হয়েছে বোধহয়। কয়েকদিন টানা বৃষ্টি হয়। আমাকে বাধ্য হয়ে বাসায় থাকতে হয় অনেকটা সময়। মা এই সুযোগে দিনের মধ্যে কয়েকবার এসে মুখ গোমড়া করে বসে থাকেন। মাঝে মাঝে কি সর্বনাশ হয়ে গেল এ ধরনের কথা বলে বিলাপ করেন। বাকি সময়টা আমাকে চুপি চুপি লক্ষ্য করতে থাকেন। আমার সবচেয়ে ছোট বোনটা এসে মাঝে মাঝে গল্প করতো আগে। ক্লাস 9-এ পড়ে সে। পড়াও বুঝতে আসতো। এখন কেন যেন আমার থেকে দূরে থাকে সে। আমার মন মরা ভাব দেখেই হয়তো। একদিন পড়া বোঝানোর সময় বিরক্ত হয়ে তাকে বকাবকি করেছিলাম খুব। সে মেঝেতে বই খাতা ছুঁড়ে মেরে বিদায় হয়। তারপর থেকে আর পড়া বুঝতে আসে না সে। নিজের বাড়িতে কেমন যেন রিফিউজির মতো হয়ে যাই আমি। বৃষ্টি যেদিন থামে পুরোপুরি, হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে আসি। ফুলে ফেপে ওঠা নদীটাকে দেখে সদ্য সন্তানের জন্ম দেয়া মায়ের মতো পরিতৃপ্ত মনে হয়। আমাকে দেখে তার মায়া লাগে হয়তো। তার বুক থেকে আসা শীতল বাতাস এসে স্নেহের স্পর্শ বুলিয়ে দেয়। আধ বোঝা চোখে দেখি রোদ পড়ে নদীটার পানিতে শত শত কাচের ঝিলিক খেলা করছে। একটু দূরে কতগুলো কলা গাছ জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। তার অনেক ওপরে আকাশ জুড়ে স্বচ্ছ মেঘের মেলা। বুক থেকে বহুদিনের জমে থাকা দীর্ঘশ্বাস বের হয়ে আসে। তারা বের হয় ধাপে ধাপে, আর যেন খালি জায়গা পেয়ে বুকের ভেতরে ঢুকতে থাকে নদীর পার পেরোনোর ঢেউয়ের দোলা। মনে হচ্ছে আমার বুকের ভেতর কিছু একটা পুড়ে গিয়েছিল। এ বাতাসে যেন শীতল হয়ে আসে তা। চোখ বন্ধ করে শুয়ে থাকি ভেজা মাঠ আর নরম হয়ে আসা ঝোপঝাড়ের ঘাসে। একটু পরে টের পাই মানুষের শব্দ বাড়ছে। বহু মানুষের নদীর পাড়ে আসার শখ জেগেছে হয়তো আজ। আমাদের এই নদীর পাড়ে কোনো মানুষ এসে এভাবে আমার মতো শুয়ে থাকে না। তাই হয়তো আমার পাশেও ঘুরঘুর করছে কেউ কেউ। হয়তো ভাবছে নেশাখোর আমি, কিংবা ভবঘুরে, অথবা কবি ধরনের কিছু। এসব অবশ্য ভাবতে পারবে না বেশিক্ষণ। আমি এলাকার ছেলে। চিনে ফেলার পর বরং কেউ হয়তো মুখের উপর মুখ নিয়ে এসে দেখতে চাইবে আসলে কি হয়েছে আমার। তার আগে আমি নিজেই চোখ খুলি। এতক্ষণে নরম হয়ে এসেছে আকাশের আলো। সাদা মেঘের বুকে দুধের ঘন স্বরের মতো রং জমেছে। আড়মোড়া ভাঙতে গিয়ে টের পাই পিঠে এখনো ব্যথা আছে কিছুটা, তবে আগের তুলনায় কিছুই না তা। নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যায়। এখানে মানুষের বসবাস কম, বহু দূর পর্যন্ত চাষের জমি। আগে এখানে ধান, সর্ষে বা আখ চাষ হতো। এখন অদ্ভুত অদ্ভুত জিনিসের চাষ হয়। যেমন সবুজ রঙের দুর্গন্ধময় কপি, যেটাকে শহরের লোকেরা ব্রকলি বলে। শুটকো ফণি মনসার মতো দেখতে কুৎসিত একটা গাছ, যেখানে ড্রাগন ফ্রুট নামে ফল ধরে, যা খেলে আমার বিষাদ ফিরনি খাওয়ার মতো অনুভূতি হয়। এগুলো নাকি শহরের ফার্মের মুরগির মতো বাচ্চাগুলোর প্রিয় ফল এখন। আগে যখন নদীর পাড়ে গ্রামের মতো জায়গায় হাঁটতাম, সুন্দর সুন্দর গাছ দেখতাম। সবচেয়ে ভালো লাগতো কামরাঙ্গা গাছ আর তার ছোট ছোট অজস্র পাতায় বাতাসের নাচ দেখতে। বড়ই গাছ, সজনে, কুমড়োর ঝোপ, বরবটির লতা, চালতা গাছের পাতা, বুনো ঝোপের ভেতর তেঁতুলের ঝাড়, নীরবে ফুটে থাকা নানা রঙের ঘাস ফুল, এসব কিছু ছিল আমার চেনা আর খুব আপন। এখন তারা নেই, কিংবা এত অল্প আছে যে দেখলে আর মন ভালো হয়ে ওঠে না। আমি যে এসব ভাবছি, হঠাৎ এটা খেয়াল করে একটু অবাক হই। আলো ঝলমল, রমরমা আর প্রাণ প্রাচুর্যে ভরা শহর আমাকে বহিষ্কার করেছে নিষ্ঠুরভাবে। না হলে মাটি আর সবুজের কোমলতার জন্য হয়তো এমন হাহাকার তৈরি হতো না আমার। অনেক ভাটিতে নদীর এপারে একটা রিসোর্টের কাজ চলছে ধীরে সুস্থে। এই জায়গাটা আমাদের আধা শহরটার নতুন প্রেমিক প্রেমিকা জুটিদের
খুব প্রিয় হয়ে উঠেছে। হঠাৎ তাদের মাঝে এসে মনে হলো বিনা টিকিটে কোনো জলসায় চলে এসেছি, এবং জলসার বাকি সবাই এটা জেনে গেছে। ফিরে আসার পথ ধরবো যখন ভাবছি, তখন মিথিলাকে দেখি। ছায়ার বৃত্ত ছড়ানো বড় একটা গাছে পিঠ ছুঁয়ে বসে আছে সে, 2 পা ভাঁজ করে রাখা। তার উঁচু 2 হাঁটু 2 হাতে জড়িয়ে ধরে রেখে সে গল্প করছে একটা ছেলের সঙ্গে। তার দিকে চেয়ে আছে ছোট চুলের ছেলেটা। কিছু একটা বলে তারা দুজনেই হাসে। তারপর মিথিলা কপালের উপরের চুলগুলো পেছনে ঠেলে দেয়। আমার তখনই চলে আসা উচিত ছিল, কিন্তু এটা যে উচিত এই চিন্তাটা মাথায় আসে দেরিতে। ততক্ষণে মিথিলা আমাকে দেখে ফেলে। তার মুখ ফ্যাকাশে হয়ে ওঠে, অন্তত আমার তাই মনে হয়। তবে সামান্য পরে তা আবার আপন রং ফিরে পায়। ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম, কারো হাতের তালু থেকে সব রক্ত টিপে টিপে সরিয়ে ফেলার। এরপর তালুর ওপরে ঘড়ি পড়ার জায়গাটায় শক্ত করে 5 আঙ্গুলে পেঁচিয়ে ধরতাম। এরপর হঠাৎ মুঠো আলগা করে দিলে রক্তশূন্য তালুতে নিমেষে রক্ত ফিরে আসত। মিথিলাকে দেখে অনেকটা তেমনই মনে হলো। তার পাশে বসে থাকা ছেলেটা এসব টের পায় না। পেলে মুখ ঘুরিয়ে আমার দিকে তাকানোর কথা, কিন্তু সে আমার দিকে তাকায় না। সে আমাকে দেখে না, আমিও তাকে না। এর কোনো প্রয়োজন নেই অবশ্য। শরীর ঘুরিয়ে উল্টো দিকে হাঁটা ধরি। এতদিন আগে মার খেয়েছি, কিন্তু এখনো একটু ঘুরিয়ে হাঁটতে হয়। আমি জানি মিথিলা চোরা চোখে হলেও লক্ষ্য করছে আমাকে। কেন যেন জেদ লাগে খুব। এবড়ো থেবড়ো ঝোপঝাড়ের জায়গাটা একটুও না ঘুরিয়ে হাঁটার চেষ্টা করি। হাঁটুর কাজটা টনটন করতে থাকে। একটু পরেই মনে হয় অনর্থক এসব জেদ। আমাকে তো বরং ঘুরিয়ে হাঁটাই বেশি মানায় এখন। বাবা আমার রুমে আসে একদিন। তার চোখের পাতা ভারী, মাথার চুল এলোমেলো, শেভ না করা গালে আগাছার মতো দাড়ি মোছ। হাফ হাতা শার্ট পরে আছেন তিনি, ওপরের বোতামটা ভুল জায়গায় লাগানো। আর কিছু না, এই ভুল বোতামে চোখ আটকে থাকে আমার। তিনি কোনো বকাবকি করেন না, কিছুক্ষণ কোনো কথা বলেন না। মায়েরা যেভাবে ক্ষতস্থানে মোলায়েম ভাবে ওষুধ লাগিয়ে দেন, তেমনি করে একসময় জানতে চান আমাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিয়েছে কিনা। আমি কিছু না বললে তিনি ধরে নেন এটাই হয়েছে। এটা বলার পর হঠাৎ মনে হয় তিনি না আবার কান্না শুরু করে দেন। কোনোদিন তাকে কাঁদতে দেখিনি আমি। এখন তিনি কান্না শুরু করলে খুব বিশ্রী ব্যাপার হবে সেটা। বাবা কাঁদেন না, আগের চেয়েও মোলায়েম ভাবে আমাকে বলেন এলাকার কলেজে ডিগ্রি পড়ার জন্য অ্যাডমিশন নিতে। এটাও বলেন যে ডিগ্রি পাশ করলে আমি অন্তত বিশেষ পরীক্ষাটা দিতে পারবো। আর কিছু না বলে তিনি চলে যান। তখনই আমার মনে পড়ে তার চোখে পানি দেখেছিলাম আগে একবার। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমি যখন 37তম স্থান পেলাম, এই খবরটা তাকে জানানো মাত্র তিনি বিস্মিত হয়ে আমার দিকে তাকিয়েছিলেন কিছুক্ষণ। হঠাৎ দেখি তার 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি খুব অপ্রস্তুত হলাম, আর তিনি হাত বাড়িয়ে হাস্যকর ভাবে আমার বুকে হাত ছুঁয়ে দাঁড়িয়ে থাকলেন কয়েক মুহূর্ত। তারপর পেছন ঘুরে কেন যেন আজকের পেপার কই, পেপারটা কই বলে হাঁক ডাক শুরু করলেন। বাবা কি ভেবেছিলেন আমার 37তম হওয়ার খবর পেপারে উঠবে বড় বড় করে? এটা পেপারে আসেনি, কিন্তু 2 বছর পর আমার নামে সত্যিই পেপারে এসেছে। সেদিন পেপার পড়ে তিনি কি আবারও কেঁদেছিলেন ভুল কোনো কারণে? ঢাকায় মেসে ফিরে আসি। জানি লাভ হবে না কোনো, তবু যদি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি থাকতে পারি। আমার এই তীব্র হাহাকার কমবে হয়তো একটু। আসার আগে আবারও নাহিদকে ফোন করেছিলাম, সে ধরেনি। মনে হয় ভুলে গেছে আমাকে। মেসে এসে একজনকে খুঁজে পাই আগের, তিনি রশিদ ভাই। মোটাসোটা একজন আমোদে মানুষ ছিলেন। আমাকে দেখে আগের মতো হৈ হৈ করে ওঠেন, কিন্তু সেটা ছিল পুরনো লাইটারের
সামান্যক্ষণ জ্বলে ওঠার মতো। আরে মিয়া, এতদিন ছিলা কই? বলে তিনি শুরু করেন। তারপর কেন আমি শুকিয়ে গেছি, কোথায় আছি, এসব খাতিরের কথা বলা শুরু করেন। কিন্তু আমি হলে মার খাওয়ার কথা সামান্য বলার পরপরই তিনি সতর্ক ইঁদুরের মতো আশপাশে তাকান। রুমে তখন একজনই ছিল, নতুন বোর্ডার। খালি গায়ে বুকের ওপর বই রেখে ঘুমাচ্ছিলেন। চারপাশে উপচে পড়া বই। হঠাৎ দেখলে মনে হবে পুরনো বইয়ের দোকান কোনো। রশিদ ভাই তার দিকে চেয়ে এমন ইঙ্গিত করেন যেন তিনি স্পাই কোনো, ঘুমের ভান করে শুনে ফেলবেন আমাদের কথা। গলা খাদে নিয়ে তারপর বলেন, তোমার ওই ঝামেলা মেটে নাই? আমি করুণভাবে মাথা নাড়ি। তিনি আমার সঙ্গে করে আনা একমাত্র ব্যাগটা এবং আমার দিকে কয়েকবার দ্রুত দৃষ্টি নিক্ষেপ করে আন্দাজ করে নেন আমার মতলব। বলেন, এখানে কিন্তু থাকতে পারবা না, কঠিন নিয়ম। গেস্ট এক রাত থাকলেও মালিককে জানাতে হয়। মাঝখানে তোমার বন্ধু মিনহাস এসেছিল একদিন, তাকেও বলে দিয়েছি। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করার কথা ভাবি, কেন হচ্ছে এটা? তিনি আমার মনের প্রশ্ন বোঝেন। তারপর বলেন, জানো না, এখন তো মেসগুলোই হঠাৎ হঠাৎ তল্লাশি হয়। এটা বলে তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোকে সমানে গালাগালি শুরু করেন। শালারা মিনমিন করে কি আন্দোলন করে, সমস্যা হয় আমাদের। পুলিশ আসলে 100 বার বোঝাতে হয় আমরা তাদের দলের না, আমরা জঙ্গি না, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষের কেউ না। তিনি এটা বলে চুপ থাকেন কিছুক্ষণ। হয়তো তিনি আশা করেছেন যা বোঝার আমি বুঝেছি। আমি বসে আছি তার খাটের এক কোণে। তিনি তার টেবিলের সামনের চেয়ার ঘুরিয়ে আমার দিকে চেয়ে বসে আছেন, পায়ের উপর পা তুলে। তার গায়ে বার্সেলোনা টিমের একটা পুরনো জার্সি, নিচে লুঙ্গির ডিজাইনের পাতলা কাপড়ের 3 কোয়ার্টার। পায়ের ওপর উঠিয়ে রাখা আরেক পায়ের নাচানো পাতার দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ মনের সঙ্গে যুদ্ধ করি। তারপর মরিয়া হয়ে বলে ফেলি, আমি কয়েকটা দিন থাকি রশিদ ভাই, হলে ওঠার ব্যবস্থা করতে পারলেই চলে যাব। নাচানো পা নিচে নামিয়ে তিনি সোজা হয়ে বসেন। তামিল নায়কদের মতো চেহারায় ভিলেনের কাঠিন্য এনে তিনি বলেন, ব্যবস্থা না হলে? এর কোনো উত্তর খুঁজে পাই না। অসহায়ের মতো মাটির দিকে চেয়ে থাকি। যেটুকু সামান্য শব্দে এমন নীরবতায় কোনো কিছু আন্দাজ করা যায়, সেরকম একটা শব্দ হওয়া মাত্রই ঘাড় ঘুরিয়ে দেখি বুকে বই নিয়ে ঘুমিয়ে পড়া মানুষটা উঠে বসেছেন। বইটা এক হাতে কোলের ওপর ধরে 2 পা ভাঁজ করে বসে তিনি আমাদের দেখছেন গভীর মনোযোগ দিয়ে। তিনি নিশ্চয় আমাদের শেষ কথাগুলো শুনেছেন। রশিদ ভাইকে বলেন, রশিদ থাকুক না কয়েকদিন, আমার বেডে ঘুমাবে, ঝামেলা হলে দেখব আমি। এই অসীম দয়াময় মানুষটা মাস্টুর ভাই। ফোলা ফোলা চেহারার, ওপরের ঠোঁট ঢাকা মোচে, বিরল কেশ এবং মধুর হাসির একজন মানুষ। রশিদ ভাই একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন। মাস্টুর ভাই বেকার। প্রথম জন আমাকে চিনতেন, দ্বিতীয় জন মাত্রই চিনলেন, তবু আমাকে ঠাঁই দিলেন দ্বিতীয় জনই। তবে আমি কিছুতেই তার বিছানায় ঘুমোতে রাজি হলাম না। তাদের রুমে মানুষ আছে আরো একজন। আমি 3 জনের খাটের মাঝামাঝি এমন একটা জায়গায় ঘুমানো শুরু করলাম, সীমানা ভাগাভাগি হলে যার বেশিরভাগ অংশ পড়বে মাসুর ভাইয়ের অংশে। মেসে আমি ফিরে এসেছি বাবার সঙ্গে শেষ যেদিন কথা হলো তার ঠিক পরদিনই। তার সঙ্গে কথা বলার পর সারা রাত ঘুমাতে পারিনি। শেষ রাতে একটু চোখ লেগেছিল। তখন বৃষ্টি একটা স্বপ্ন দেখেছিলাম। দেখি উবু হয়ে অন্ধকার, কিন্তু অন্ধকার না, এমন একটা জায়গায় বসে হাত মুখ ধুচ্ছে। আমার পাশে আরো কিছু মানুষ, তারাও হাত মুখ ধুচ্ছে। হঠাৎ একটা হাত এসে আমার গোপন জায়গা চেপে ধরে মোচড়াতে থাকে। বিস্মিত হয়ে দেখি হাতটা মিথিলার। কয়েক মানুষ দূর থেকে কিভাবে সে এটা করছে ভাবতে ভাবতে আমি উত্তেজিত হয়ে যাই।
ভোরে উঠে গোসল করে রেডি হই, প্রতিজ্ঞা করি মরি বাঁচি ঢাকায় যাব। এখানে অবশেষে এসেছি বটে, কিন্তু হলের ধারে কাছে যাওয়ার সাহস হয় না। কয়েকদিন অপেক্ষা করার পর আবার নাহিদকে ফোন করি। তার আগে তাকে করুণভাবে একটা মেসেজ পাঠাই। সেটা পড়ে হয়তো মায়া হয় তার। নিজেই ফোন করে আমাকে, জানায় আমাকে সে এখন নিরাপত্তা দিতে পারবে না, তবে এও বলে যে মাত্র কিছুদিনের মধ্যে সম্মেলন হবে তার দলের। এরপর সে নিয়ে যাবে আমাকে কোনো এক বড় ভাইয়ের কাছে। তিনি চেষ্টা করবেন আমার জন্য। ততদিনে অবশ্য আমার সেকেন্ড টার্ম পরীক্ষা শেষ হয়ে যাবে, 10 নম্বরের পরীক্ষা। সেটা নিয়ে আর ভেবে লাভ নেই, কিন্তু কোনোভাবে কোর্স ফাইনাল পরীক্ষার আগে এই ঝামেলা মেটাতে না পারলে সর্বনাশ হয়ে যাবে আমার। মেসে ওঠার কয়েকদিন পর মিনহাজ আসে। বহুদিন পর দেখা হলো তার সঙ্গে। আমাকে দেখে জড়িয়ে ধরে সে, এত উষ্ণভাবে যে আমার ভেতরের অনেক বরফ গলে যায় বহুদিন পর। তবে মেসের ভেতর তার সঙ্গে মন খুলে কথা বলতে পারি না। মাস্টুর ভাই আমাকে ভালোবাসেন। মিনহাজ জানায় তার সঙ্গেও মাস্টুর ভাইয়ের খাতির অনেক, কিন্তু তিনি আজ মেসে নেই। যিনি আছেন সেই রশিদ ভাই আর পছন্দ করেন না আমাদের। এটা বুঝে হয়তো মিনহাজ আমাকে বাইরে নিয়ে যায়। পুরান ঢাকায় নানা রকম চা খাওয়ার দোকান হয়েছে। মাত্র তখন সন্ধ্যা হয়েছে। প্রায় খালি একটা দোকানের এক কোণে দুই বন্ধু মুখোমুখি হয়ে অবশেষে মিনহাজি প্রসঙ্গটা তোলে। তুমি কি আমাকে মাফ করেছ? আমি মিথ্যে মিথ্যে বলতে পারতাম যে করেছি, কিন্তু আমার তা বলতে ইচ্ছে করে না। মাফ আমি তাকে পুরোপুরি করিনি, কিন্তু এটা বলার মতো রাগও নেই আর আমার তেমন। মিনহাজ নরম গলায় বলে, আমাকে ওরা বলেছিল আর কে কে আছে আমার দলে। আমার দল মানে বুঝেছ তো? এটা বলে এক সেকেন্ড থামে সে, তারপর বলে, আমি প্রথমে কারো নাম বলিনি। তারপর সরাসরি তোমার নাম ধরে জিজ্ঞেস করে, তারপর চড় থাপ্পড় মারতে থাকে সমানে। জীবনে কখনো মারামারি করিনি, খুব ভয় পেয়ে যাই। থাক, আমি থামাই ওকে, আর বলতে হবে না, আমি মাফ করেছি তোমাকে। আমার কথা শুনে ভাবান্তর হয় না তার। বলে, তারপর তলপেটে লাথি মারে জোরে। উবু হয়ে বসে পড়ি, শ্বাস নিতে পারছিলাম না। মনে হচ্ছিল তখনই মরে যাব। অনেক পরে উঠে বসার শক্তি হয়। তখন আরেকবার পেটে লাথি মারার ভঙ্গি করার পর ভয়ে, থামো প্লিজ থামো। মিনহাজ থতমত ভাবে থেমে যায়। অনেকদিন ধরে প্রশ্নটা চেপে রেখেছিলাম বুকে, আজ সেটা না বলে পারি না। বলি, তোমাকে কেন তারা সন্দেহ করেছিল? তুমি কি আসলেও সেই সংগঠনটা করো? মিনহাজ ব্যথিত চোখে আমার দিকে তাকায়। শোনো, কেন সন্দেহ করেছিল জানি না। আমি আগেও সেই হলে থেকেছি মাঝে মাঝে। তখন রেগুলার নামাজ পড়তে যেতাম। ফেরার পথে একটা ক্যান্টিন আছে, জানো তুমি। সেখানে আমারই ব্যাচের একটা ছেলে সারাক্ষণ লেগে থাকতো আমার পেছনে। কেন জানি না, কেন গায়ে পড়ে এসে কথা বলতো, এটা সেটা জিজ্ঞেস করত। একদিন আমাদের স্বাধীনতা যুদ্ধ নিয়ে নানা লেকচার দিল। লেকচার তো না, মনে হচ্ছিল হুমকি দিচ্ছিল। সেদিন তার সঙ্গে আরো দুটো ছেলে ছিল। লেকচার শেষ করে আমাকে বলল, আমি মানি কিনা তার কথা। বললাম, মানব না কেন, কিন্তু আমাকে এসব বলার মানে কি? সে বলল, তোমার আচরণ সন্দেহজনক, তোমার লেবাসও সন্দেহজনক। আমি বললাম, তুমি কি পুলিশ? আর লেবাস নিয়ে কথা বলার তুমি কে? সে রেগে গেল, আমার মোবাইল দেখতে চাইল। বললাম, তোমাকে দেখাতে হবে কেন? সে আমাকে ধাক্কা দেয়, মোবাইল নিয়ে দেখার চেষ্টা করে। কি দেখার জন্য? জানি না, হয়তো এটা দেখতে যে আমি কোন দল করি, কোন সংগঠন। আমি তাকে মোবাইল দেইনি। সে আমাকে প্রচন্ড শাসালো। পরীক্ষা ছিল সামনে, ঝামেলা হতে পারে মনে করে এক বন্ধুর বাসায় গিয়ে থাকলাম কিছুদিন। অনেক দূরের বাসা, বিশ্ববিদ্যালয়ে আসতে যেতে সমস্যা হতো।
তারপর তাবলিকের ভাই যখন চলে গেল, তুমি আমি আমরা তখন এক্সটেনশন রুমে থাকা শুরু করলাম। তাদের চোখে যেন আর না পড়ি, সেজন্য হলের মসজিদে নামাজ পড়াও বাদ দিলাম। কথা বলতে বলতে গলা শুকিয়ে যায় মিনহাজের। সে এক গ্লাস পানি খায় শান্তভাবে, তারপর একটা দীর্ঘশ্বাস ছাড়ে, বলে, তবু আমি তাদের চোখে পড়লাম। সেদিন মামাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। তার শরীর খুব খারাপ ছিল, ফিরতে ফিরতে রাত হয়ে যায়। আমাদের যে এক্সটেনশন, সেখানে যাওয়ার করিডরটা অন্ধকার থাকে, দেখেছো তো তুমি? সেখানে তারা আটকায় আমাকে। চা খাওয়ার দোকানে লোক বাড়ছে। পাশের একটা টেবিলে কয়েকজন তরুণ এসে হই হুল্লোড় করতে থাকে। মিনহাজ আর চোখে তাদের দেখে, তারপর আমার আরো কাছে চেয়ারটা টেনে নিয়ে নিচু গলায় বলে, সেখানে সে আর কয়েকটা ছেলে দাঁড়ানো ছিল। একজনকে চেনো তুমি? আব্বাস, আমাদের সিনিয়র। সে আব্বাসকে চিনিয়ে দিল যে আমি কোনটা। তারপর আব্বাস আমাকে হুমকি দিল, আমার পুরো বডি সার্চ করলো, মোবাইলটা হাতে নিল। দু একটা টিপ দিয়ে সে কি বুঝলো কে জানে, সমানে আমাকে মারতে শুরু করলো। আমি দৌড়ে ক্যান্টিনের ভেতর ঢুকলাম, সেখানেও মারলো। পায়জামা পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেললো। আর কে আছে আমার সঙ্গে? মারতে মারতে শুধু এটাই জিজ্ঞেস করলো, তোমার মোবাইলে কি ছিল? মিনহাজ আবার ব্যথিত চোখে আমার দিকে তাকায়। কিছু ছিল না, কিছু না। তারা আমার মোবাইলটা নিয়ে নিয়েছিল। আমি যে তোমাকে সাবধান করব তারও উপায় ছিল না। ক্যান্টিনের ছেলেগুলো আমাকে লুঙ্গি দেয় একটা, লুকিয়ে রাখি। সেখানে থেকেও আমি তোমার চিৎকার শুনছিলাম। একবার ইচ্ছে হয়েছিল ছুটে আসি তোমাকে বাঁচানোর জন্য। মিনহাজের চোখ মুখ ভেঙে চুরে যায় বেদনায়। লাল হয়ে আসা চোখ ছলছল করতে থাকে। সে হঠাৎ নিজের চুল টেনে মাথায় ঠোকে টেবিলে। সেখানে রাখা চায়ের কাপ লাফিয়ে ওঠে। গরম চা পড়ে আমার হাত জ্বলতে থাকে। তবু আমি থামাই তাকে। শক্ত গলায় বলি, কি করছো এসব? মানুষজন কি ভাববে? আমার কথায় মিনহাজ যেন সংবিত ফিরে পায়। মাথা তুলে আমার দিকে তাকায়। আশপাশে দেখে ভয়ে ভয়ে। পাশের টেবিলের ছেলেগুলো বোধহয় খেয়াল করছে আমাদের। মিনহাজ নিজের কাপের চা একটানে শেষ করে, তারপর বলে, চলো। বাইরে এসে সে রিক্সা নেয়, বলে, কিল্লার মোড় চলো। সেখানে কেন? আরে চলো না। রিকশায় উঠে সে বলে, আমি আসলে জানি কেন আমার সঙ্গে এমন করেছিল। আমারও কিছু চেনা ছেলে আছে তাদের দলে। আমি জানি কেন তারা করে এরকম। কেন করে? আমি সত্যি বিস্মিত হই। এসব করে সাধারণত সেকেন্ড ইয়ারের ছেলেরা, নেতাদের চোখে পড়ার জন্য, বড় কোনো পদ পাওয়ার জন্য। কাউকে মিথ্যে ট্যাগ দিয়ে মারলে বড় পদ পাওয়া যায়? আশ্চর্য তো। আশ্চর্য না। আর অপবাদটা যে মিথ্যে, এটা তো কেউ খুঁটিয়ে দেখে না, কেউ না। মিনহাজের গলা ভেঙে আসে। সে আর কিছু বলে না, আমিও না। আমাদের রিকশা বেশি দূর অগ্রসর হতে পারে না। মাঝ রাস্তায় এসে দেখি প্রচন্ড জ্যাম। সামনে নাকি রাস্তা খোঁড়া হয়েছে। পানির লাইন আর সুয়ারেজ লাইন এক হয়ে গেছে। সেটা ঠিক করার জন্য হ্যাজাক লাইট জ্বালিয়ে কাজ চলছে। মিনহাজ রিকশা থেকে নেমে সামনের দিকে না গিয়ে পেছনে হাঁটে। আশ্চর্য, আমার সঙ্গে আর কোনো কথাই বলে না। কিছু দূর হেঁটে সে আরেকটা রিকশা নেয়, আমার জন্য অপেক্ষা করে। আমি কাছে গিয়ে তাকে কোনো প্রশ্ন করি না, পাশের সিটে বসি। এদিকে রাস্তা কিছুটা খালি। সেখানকার অল্প আলো রাস্তার ধুলোয় আটকে শ্বাসরুদ্ধকর কুয়াশার মতো তৈরি করেছে। মিনহাজ হঠাৎ বলে, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না আমি সেই সংগঠন করি কিনা? আমি সেটার উত্তর দেব। তার আগে সত্যি করে বলো তো, সেই সংগঠন করলে পেটাতে হবে কেন? সেটা করা যদি অপরাধ হয় তাহলে গ্রেফতার করবে, আদালতে বিচার করবে। আমি আমার উকিলের সঙ্গে কথা বলেছি। সেই সংগঠন করা তো
অপরাধ না দেশের আইনে। মিনহাস লম্বা করে শ্বাস নেয়, বলে, আমি জানি আমার এসব কথা শুনে তোমার মনে হচ্ছে আমি হয়তো সেই সংগঠন করি, মনে হচ্ছে না? আমার কিছু মনে হচ্ছে না, আবার নাও হচ্ছে না। আমি আসলে এটা নিয়ে ভাবতে চাই না। এসব রাজনীতি আর আইনের বড় বড় বিষয় দিয়ে আমার কি? আমার কাছে নিজের জীবনটা গুরুত্বপূর্ণ। আমি শুধু মিথ্যে অপবাদটা থেকে বাঁচতে চাই। মিনহাস বলে, আমি সেই সংগঠন করি না, আমার 14 গোষ্ঠীর কেউ করে না। আমাকে তাহলে মার খেতে হলো কেন? মিনহাস চোখে মুখে ক্রোধ নিয়ে দূরে কোথাও তাকিয়ে আছে। আমি আস্তে আস্তে বলি, তুমি এখন কই থাকো? মিনহাস করুণভাবে হাসে, সেটা তোমার জানতে হবে না। কোনোদিন আবার ওদের হাতে পড়বে, তখন এসব জানলে বিপদ হবে। রিক্সা আমাদের মেসের সামনে এসে থামে। মিনহাস বলে, নামো। তুমি? আমি যাব একটা জায়গায়, তোমার যেতে হবে না। আমি নামার পর মিনহাস পেছন থেকে ডাকে। ঘুরে তার সামনে আসি। সে রিক্সা থেকে নামে, দুহাত দিয়ে আমার একটা হাত জড়িয়ে ধরে, বলে, তুমি আমাকে মাফ করে দিও, আমি খুবই দুঃখিত, খুবই। এটা বলে সে দ্রুত রিক্সায় ওঠে। আমার দিকে একবারও ফিরে তাকায় না। সামনে রাস্তায় কিছুদূর গিয়ে বাইরে একটা মোচড় নিয়ে রিক্সাটা অদৃশ্য হয়। হঠাৎ আমার মনে হয় মিনহাসের সঙ্গে জীবনে কখনো আর দেখা হবে না। এটাও মনে হয় যে দেখা না হওয়াটাই ভালো হবে। আগে হলে এটা মনে হয় আমার লজ্জা লাগতো, কিন্তু এবার লাগে না। আমার জীবনে বহু ঝামেলা হয়েছে, আর নতুন ঝামেলা চাই না। রাজনীতি কি, আইন কি, সেসব বুঝে আমার কি লাভ? যে কোনো মূল্যে আমাকে আমার নিজের ভালোটা দেখতে হবে। আর এটা কে না জানি, নিজের ভালো যে দেখতে পারে না, তার কপালে খারাপই আছে এই দেশে। মেসে থাকতে পারি না বেশি দিন। রশিদ ভাই হঠাৎ একদিন বলেন, তিনি শুনেছেন যে পুলিশের রেইড হতে পারে মেসগুলোই। তিনি এটা বলেন আর এমনভাবে তাকান যে তার অন্তর্নিহিত মানে আমার বোঝা দরকার। পত্রিকায় দেখেছি বড় একটা বিরোধী দল জনসভা ডেকেছে পল্টনে, তাদের অফিসের সামনে। জনসভাটা হবে 2-4 দিন পর। তাছাড়া পল্টন থেকে আমাদের মেস বহু দূরে, তবু কি রেড হবে এখানে? আমি একটু অবিশ্বাসের দৃষ্টিতে তাকানোই মাইন্ড করেন তিনি। বলেন, তুমি কি ভাবছো এমনি বলছি আমি এগুলো? দিন দুনিয়ার খবর রাখো কোনো? বাইরে থেকে এসে প্যান্ট বদলে লুঙ্গি পরতে পরতে তিনি এটা বলেন। তারপর অনেকটা শূন্যে তুলে এত জোরে জোরে প্যান্টটা ঝাড়তে থাকেন যে আমি খুব দমে যাই। প্যান্ট ঝাড়া শেষ হলে তিনি তা ছুঁড়ে মারেন আলনার দিকে। সেখানে বাড়ি খেয়ে তা ভাঙ্গা পায়ে মেঝেতে ধপ করে পড়ে। আমি তাড়াতাড়ি ভাঁজ করে তুলে রাখি। হয়তো তার মায়া হয় এতে। গলা নরম করে বলেন, বিরোধী দলের জনসভা আছে সামনে, তুমি তো জানো। জনসভা হলে পুলিশ রাস্তাঘাট বন্ধ করে দেয়, গ্রেফতার করে, মানুষের বডি চেক করে, মেসে হোটেলে সার্চ করে। কিছুক্ষণ চুপ করে থাকি। তিনি নিশ্চয়ই আশা করেছেন কিছু বলি আমি। কি আর বলবো, বলেই ফেলি, ঠিক আছে আমি চলে যাব। এটা বলার সঙ্গে সঙ্গে দীর্ঘশ্বাস বের হয়ে আসে বুকের ভেতর থেকে। তিনি এটা লক্ষ্য করেন না হয়তো, বরং আমাকে আশ্চর্য করে দিয়ে বলেন, রেড তো আজকেও হতে পারে, যে কোনো সময় হতে পারে। এই কথার মানে গাধাও বুঝতে পারবে, কিন্তু এটা বোঝার মানে খুব ভয়ঙ্কর আমার জন্য। হঠাৎ করে কোথায় গিয়ে উঠবো আমি এখন? এর মধ্যে কয়েকবার ফোন করেছি আমার ক্লাসমেট নাহিদকে। শেষবার সে বলেছে সম্মেলন হলে চেষ্টা করবে। এখন তাকে আবার ফোন করলে বিরক্ত হবে। তারপরও লাজ লজ্জার মাথা খেয়ে তাকে হয়তো ফোন করা উচিত আমার, কিন্তু এখান থেকে তা করতে মন চায় না।
এটা ছাড়া আর কি করার আছে তা ভেবে কুল পাই না কোনো। আমাদের মেসে একটাই ছোট জানালা, সেখান থেকে দেখি বাইরে মন খারাপ করে দেওয়ার মতো ছাই রঙা আকাশ। বিদ্যুৎ নেই বলে ঘরে গুমোট গরম, বাতাসে তীব্র মশলার গন্ধ। কোথা থেকে একটা মাছি এসে ভন ভন করতে করতে থাকে মুখের কাছে। মাছি মারার একটা টেকনিক জানি আমি। পত্রিকা ভাঁজ করে সেটা দিয়ে হঠাৎ বাড়ি মারতে হবে। এতে মাছি যে সবসময় মরবে তা নয়, তবে ভয়ে দূরে থাকবে। এখন এটা করা যাবে না, করার প্রশ্নই আসে না। এমএসএ দাপটের সঙ্গে মাছি মারার অধিকার আমার আর নেই হয়তো। কোমল হাতে তাকে সরানোর চেষ্টা করি তাই। ভালোবেসে এবার সে আমার হাতে বসে পড়ে। মাসরুর ভাই বলেছিলেন খিচুড়ি রান্না হবে আজ, সঙ্গে ঝাল গরুর মাংস। চাকরির জন্য ভাইবা দিতে গিয়ে তিনি 15 বারের মতো ব্যর্থ হয়েছেন কিছুদিন আগে, সেই উপলক্ষে এ আয়োজন। তিনি একটু আগে গেছেন কাছের হোটেল থেকে বোরহানি কিনে আনতে। আমাকেও বলেছিলেন, শরীর খারাপ লাগছে বলে যায়নি। উঠে দাঁড়িয়ে কাপড় চোপড় গোছাতে থাকি। মাছিটা আমার সঙ্গেই থাকে। পচা জিনিসের প্রতি মাছিদের তীব্র আকর্ষণ থাকে। সে হয়তো পচা কিছু পেয়েছে আমার মধ্যে। ব্যাগ গোছানো শেষ হলে নীরবে এক গ্লাস পানি খাই। মাসরুর ভাই ফিরে আসেন। বোরহানি ছাড়াও হাতে আরেকটা পোটলা তার। আমার দিকে তিনি কৌতূহলী দৃষ্টিতে তাকান, কিন্তু কৌতূহলের কারণ নিয়ে নিশ্চিত না হতে পেরে পোটলাটার বাড়িয়ে দেন। হাঁক দিয়ে বলেন, এগুলো বুয়াকে দাও, সালাদ বানাতে হবে। ধনেপাতা আছে, বেশি করে দিতে বললো। সেটাই করি। ফিরে এসে ব্যাগে কাপড়গুলো ভরতে থাকি। মাসরুর ভাই বলেন, ওই মিয়া, কি করো তুমি? রশিদ ভাই আমাদের দিকে পিঠ দিয়ে শুয়েছিলেন। পাশ ফিরে দেখেন আমাদের, তারপর উঠে এসে আমার হাত থেকে ব্যাগটা ছাড়িয়ে নেন। খাওয়া দাওয়া করে যাও। মাসরুর ভাই অবাক কণ্ঠে বলেন, কই যাবে? আমি নিজেই বলি, পুলিশ রেইড হতে পারে, চলে যাই। কে বলেছে এসব কথা? রশিদ ভাই দৃঢ় কণ্ঠে বলেন, আমি বলেছি, হয়নি আগে? হলে হবে। মাসরুর ভাই আমার দিকে তাকিয়ে বলেন, তুমি আমার সঙ্গে থাকবে, আমার ভাই আমার সঙ্গে থাকতে পারবে না? এবার রশিদ ভাই রেগে যান। মাসরুর ভাইকে বলেন, আমার হলের ঘটনাটা। এটা মাসরুর ভাইকে আমি বলেছি আগে, তবু তিনি সবিস্তার যখন এসব বলতে থাকেন, আমি আর নিতে পারি না। ব্যাগটা থাবা মেরে দ্রুত বেগে বের হয়ে যায়। টের পেয়ে পেছন পেছন ছুটে আসেন মাসরুর ভাই, কিন্তু আমি ফিরে যাই না। ফেরার পরিবেশ ছিল না আর। ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যায়। তারপর যখন আর শক্তি পাই না হাঁটার, রিক্সা নিই। রিক্সাওয়ালা জানতে চান কোথায় যাব আমি। সামান্য এ প্রশ্ন যেন নেংটু করে দেয় আমাকে। কোথায় যাব আমি? নাহিদকে ফোন করি, এনগেজড। আরো কয়েকবার করে আশা ছেড়ে দিই। মনে হচ্ছে কোনো মেয়েকে পটানোর চেষ্টা করছে সে, না হলো এতক্ষণ এনগেজড থাকে ফোন। তারপর মনে হলো আমাকে হয়তো ব্লক করে দিয়েছে সে। করলে অবাক হওয়ার কিছু নেই। অনেক ভেবেচিন্তে অবশেষে আনোয়ার চাচাই বাসায় উঠি। চাচি আমাকে দেখে খুশি হন। তিনি অবাকও হন একটু। অবাক যে হন সেটা গোপন করেন না, কিন্তু আমি এমন আন্তরিকতার ভান করি যেন এখানে আমার এভাবে আসাটা খুব স্বাভাবিক কোনো বিষয়। সন্ধ্যা হলে ছেলে দুটোকে ডেকে নিই পড়ানোর জন্য। তারা কিছুতেই রাজি হয় না। তাদের নাকি টিচার আছে একজন, তিনি আসবেন একটু পরে। কি করব, এমনকি কিভাবে সময় কাটাবো সেটাও বুঝতে পারি না। রাতে বাসায় ফেরার পর চাচা জানতে চান আমি কি থাকবো রাতে। তিনি প্রশ্নটা করেন বোধহয় নির্দোষ ভাবেই, তবু আমার লজ্জা লাগে। লজ্জার মাথা খেয়ে বলি, হলে গন্ডগোল হচ্ছে, কয়েকদিন থাকবো, তাদের সমস্যা না হলে। না না, সমস্যা কি? ধরনের একটা অনাত্মীয় কথা বলে তিনি চলে যান।
চাচার বাসায় উঠে নিজেকে ফেরারি মানুষের মতো মনে হতে থাকে। আগেও মনে হতো, কিন্তু এবার আরো বেশি মনে হয়। বাসার একটু দূরে বোটানিক্যাল গার্ডেন, প্রায় সারাটা দিন সেখানে থাকি। সেখানে মাদকসেবীদের আড্ডা আছে কয়েক জায়গায়, এমনকি তাদের সঙ্গে নেশাও করি একদিন। ফেরার সময় দেখি হাত পা টলছে। ঘোর দুপুরে নিজের টলমল ছায়া দেখে হা হা করে হাসি। তারপর দেখি দু চোখ দিয়ে স্রোতের মতো পানি পড়ছে আমার। আমার কপাল খারাপ। বাসায় দরজা খুলে চাচার মেয়েটা, তার নাম নিম্মি, আমাকে দেখলে ভ্রু কুঁচকে থাকে সে। আজ বোধহয় তার একটু মায়া হয়। কি হয়েছে আপনার? কিছু না। এরকম আজব লাগছে কেন তাহলে? আমি একটু হাসার চেষ্টা করি। ঠিক তখনই পেটের ভেতর থেকে একটা মোচড় অপ্রতিরোধ্য গতিতে ওপরে উঠতে থাকে। তার সামনেই হড়হড় করে বমি করে ফেলি। নিম্মি লাফ দিয়ে পেছনে সরে যায়। তারপর স্তম্ভিত চোখে আমার দিকে তাকিয়ে থাকে, যেন সে বিশ্বাসই করতে পারছে না তার সামনে বমি করার সাহস কিভাবে হলো আমার। একদিন ইউটিউবে দেখেছিলাম ভেতর থেকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে বড় একটা বিল্ডিং কিভাবে 1 সেকেন্ডে ধসিয়ে ফেলা হয়। আশ্চর্যের বিষয়, সেই দৃশ্যটা মনে পড়ল। মনে হলো, আহা, এই মুহূর্তে তেমন ভাবে আমাকে যদি নিশ্চিহ্ন করে ফেলতে পারত কেউ। আমাকে বেশ কয়েকবার ফোন করেন মাসরুর ভাই। নরম গলায় জানতে চেয়েছেন কেন এমন করলাম সেদিন। আমি তাকে মিথ্যে কথা বলতে পারি না, আবার সত্য কথাটাও না। আসলে সত্য কি ছিল আমি ঠিক জানি না। ছোটবেলায় আমাদের পাড়ায় একটা কুকুর ছিল। টেম্পোর সঙ্গে ধাক্কা খাওয়ার পর তার গায়ে ঘা হয়। লম্বা জিভ বের করে হাঁপাতো সে। আমাদের মায়া লাগার কথা ওটাকে দেখে, কিন্তু কুকুরটা দেখা মাত্রই আমরা ঢিল ছুঁড়ে তাড়া করতাম। ঘাড় গুজে করুণ শব্দ করে পালাতো সেটা। আমি ঠিক শিওর না, তবে সেদিন রশিদ ভাইদের মেস থেকে ছুটে বের হওয়ার সময় সেরকম একটা অনুভূতি হয়েছিল আমার। আবার অভিমান কমলে মনে হয় সেটা হয়তো ঠিক না। আমাকে তো সবাই তাড়িয়ে দেয়নি। মাস্টার ভাই তো সত্যিই চেয়েছিল আমি থাকি সেখানে, কিন্তু উনি বলার পরও আমার যেতে ইচ্ছে করছে না আর। মাসরুর ভাই আমাকে ফোন করে শুধু খোঁজ খবর নেন না, দেখাও করতে চান। কিন্তু চাচার বাসার সেটা সম্ভব না। আমি সেখানে আছি গেস্টের মতো, আর প্রতিদিনই ভান করি চলে যাব কদিন পরে। এমন গেস্ট কি আরেকজন গেস্টকে আনতে পারি তার কাছে? আমার জীবনে এসব ঘটনা না ঘটলে তাকে ডিপার্টমেন্টে যেতে বলতে পারতাম, কিন্তু এখন সেটারও প্রশ্ন আসে না। আমি নিজে সেখানে যাই না এখন। আমার মার খাওয়ার ঘটনাটা সেখানে সবাই জানে, না জানার কথা না। লুকিয়ে ছাপিয়ে দু একবার সেখানে যেতে পারি, কিন্তু সবাই আমার দিকে কিভাবে তাকাবে ভেবে যেতে ইচ্ছে করে না। আমার সঙ্গে খাতির ছিল সজল নামের যে ছেলেটার, যে তারপরও দেখতে যায়নি আমাকে মার খাওয়ার পর। অভিমান ভুলে তাকে ফোন করি মাঝে মাঝে। পরীক্ষা আর সিলেবাসের খবর নেই। সে আমার ফোনে বিরক্ত হয় না, কিন্তু আমি কেন আসি না সেটা জানতে চায় না। জানতে যেন না চাই এটাই আমি চাই। আবার জানতে যে চায় না সেটার জন্য একটু খারাপ লাগে। নিজের ভিতর এত সব বিচিত্র অনুভূতি দেখে নিজেই অবাক হই। মাঠটার খেয়ে আমি বোধহয় আজব এক মানুষে পরিণত হচ্ছি। মাসরুর ভাই শেষে আমাকে পুরান ঢাকার একটা রেস্তোরাঁয় দাওয়াত দেন। বলেন, আসো, দুই ভাই মিলে গল্প করি। এমন ভাবে বলেন, না করা যায় না। তাছাড়া আমার নিজের একটু কথা বলা দরকার মন খুলে, সেটা বলার মানুষ নাই। নিম্মির সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু সে সুযোগ না দিলে তা সম্ভব না। আমার নিজের এক বোন আছে ঢাকা শহরে, কিন্তু সে ফোন করলে বিরক্ত লাগে। কদিন আগে সে আমাকে খুব অপমানজনক কথা বলেছে। তার সঙ্গে নাকি সরকারি দলের কোন এক ছাত্র সংগঠনের নেতার খাতির আছে।
আমি চাইলে সে তদবির করতে পারে আমার জন্য। মাত্র কয়েক সপ্তাহ আগে সে ভয়ে হাসপাতালে আসতে পারবে না বলেছিল, আর এখন সে কিনা তদবির করতে পারবে আমার জন্য। ক্ষুব্ধ কণ্ঠে বলেছি, তাকে কোনো কিছু করতে হবে না। ফাহিমা পাকনা গলায় উত্তর দিয়েছে, ঠিক আছে, নিজেরটা নিজে বোঝো। ফোন রাখার পর জানতে ইচ্ছে হয়েছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতার সঙ্গে তার খাতির হয় কিভাবে। তারপর ভাবলাম উত্তরটা কি কি ধরনের হতে পারে। একটা উত্তরও শুনতে ইচ্ছে হচ্ছে না তার মুখে। যেদিন আমার যাওয়ার কথা সেদিন আর মাসুর ভাইয়ের ওখানে যেতে ইচ্ছে হয় না। সকাল থেকে মনের সঙ্গে যুদ্ধ করি, তারপর জোর করে যাওয়ার সিদ্ধান্ত নিই। বহুদিন পর দূরের একটা পথে বের হই। রিকশায় করে সেখানে যেতে অনেকক্ষণ সময় লাগে। রেস্তোরাঁটার কাছে একটা মোড়ে যাওয়ার পথে ভীষণ জ্যামে আটকে থাকে কিছুক্ষণ। দুপুরের রোদ তীব্র হয়ে ঢোকে মাথার ভেতর। বসে থাকতে থাকতে 4বার ফোন পাই মাস্টুর ভাইয়ের। শেষে রিকশা ছেড়ে হাঁটা ধরি। একটু পর মোড়ের কাছে গিয়ে দেখি রাস্তার এক পাশ দখল করে সরকারি দলের লোকজন বিরাট ডেস্কি নিয়ে বসেছে। এলাকার এমপির ছেলের পুরো বডির ছবির ব্যানার পেছনে। সে নাকি ব্যারিস্টার হয়েছে, তাই রাস্তা দখল করে খাবার বিতরণ হচ্ছে। পোলাইয়ের গন্ধে চারপাশ উপচে পড়ছে। সামিয়ানা ঘেরাও দেওয়ার জায়গার পাশে একটা ব্যান্ড পার্টি কেন যেন ঠাই দাঁড়িয়েছিল। রং চঙে পোশাকে বেমানান লাগে তাদের ক্ষুধার্ত ও ক্লান্ত মুখ। এত কিছু কোনোদিন খেয়াল করে দেখতাম না আমি, এখন দেখি। এজন্যই বোধহয় মানুষের জীবনে দুঃখ কষ্টের দরকার আছে। ব্যান্ড পার্টিকে অতিক্রম করার সঙ্গে সঙ্গে সঙ্গিনী একসাথে তারা বাজানো শুরু করেছে। চারপাশে উল্লাসের শব্দ হয়, মানুষজনের অকারণ ছোটাছুটি শুরু হয়। ভিড়ের চাপে হাঁটা যায় না ঠিক মতো। মানুষের চাপে একটা পা হড়কে ড্রেনে পড়ি। পতন সামলানোর জন্য জুসের দোকানের সামনে টুল নিয়ে বসে থাকা একটা লোকের উপর ভর করতে চায়। টুল সহ পেছনে সরে সে নিজেকে রক্ষা করে। মেঝেতে আশ্রে পড়ে ডান হাতের তালু জ্বলে ওঠে ব্যথায়। উঠতে গিয়ে টের পায় ড্রেনের পানিতে জিন্সের প্যান্টের নিচটা ভিজে গেছে। ভিজে গোসল হয়ে গেছে চামড়ার স্যান্ডেলের। একটু দূরে যাওয়ার পর পোলায়ের গন্ধ ম্লান হলে টের পায় পা থেকে পচা গন্ধ আসছে। বোকার মতো স্যান্ডেলটা হাতে নিয়ে ঝাঁকায় কিছুক্ষণ। পায়ের গন্ধ হাতে চলে আসে। পাশের একটা ভাতের হোটেল ধরনের দোকান। সেখানে ঢুকে কিছু না বলে এক গ্লাস পানি নিই। দ্রুত দোকানের বাইরে এসে পা ধুই, পায়ে পানি ঢালি। তারপর হোটেলের দিকে ঘুরতেই দেখি কোলের ওপর থরথরে সাজানো ভুঁড়ি নিয়ে হোটেলের ম্যানেজার চেয়ে আছে আমার দিকে। নার্ভাস ভাবে জিজ্ঞেস করি, চা আছে নাকি? সে ঘোত করে একটা শব্দ করে। এটার মানে জানি না, তবে তা যে খুব ভালো না বুঝতে পারি। তাড়াতাড়ি গ্লাসটা টেবিলের উপর রেখে রাস্তায় নামি। উল্টো দিক থেকে সরকারি দলের ছেলেদের একটা মিছিল আসছে। তারা রাগী মুখে অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন বলে জোরে জোরে স্লোগান দিচ্ছে। হঠাৎ একটু ভয় লাগে আমার। ডাইরেক্ট অ্যাকশনওয়ালাদের মধ্যে আমার বিশ্ববিদ্যালয়ের কেউ কি থাকতে পারে? না, পারে না। তবু আমার ভয় কাটে না। আমাদের ছোট শহরে লজ্জাশীলা মেয়েরা যেমন মুখ নিচু করে হাঁটে রাস্তায়, সেভাবে দ্রুত জায়গাটা পার হই। মাসরুর ভাই আমার অপেক্ষায় থাকতে থাকতে 1 প্লেট বা তারও বেশি বিরিয়ানি খেয়ে ফেলেছেন ইতিমধ্যে। আমাকে দেখে চেয়ার ঠেলে উঠে বিরিয়ানি মাখা হাতে জড়িয়ে ধরেন। টেবিল ভর্তি নানা ধরনের খাবার, বিরিয়ানি, নান, কাবাব, সবজি, ডাল। সবচেয়ে বড় প্লেটটায় বড় বড় দুটো রূপচাঁদা মাছ। গোল গোল চোখ করে সমুদ্র সৈকতে গায়ে এলিয়ে দেওয়ার মতো করে তারা পড়ে আছে। তাদের শরীরের মাঝখান বরাবর 3টে আড়াআড়ি কাটা দাগ। সেগুলো না থাকলে মাছগুলো হয়তো নড়ে উঠত হঠাৎ। মাসরুর ভাই আমাকে কোনো কথা বলতে দেন না, বারবার বলেন, আগে খাও, পরে কথা। আমার প্লেট উপচে খাবার তুলে দিয়ে তিনি একটা রূপচাঁদা মাছ ছুঁড়ে দেন সেখানে। কয়েকটা ভাত ছিটকে পড়ে কবজির ওপর। বলি,
মাস্টার ভাই, ঘটনা কি? আবার চাকরির ইন্টারভিউ দিয়েছেন আবার? আমার কথা শেষ করতে দেন না তিনি। বলেন, আবার ফেল করেছি, 16 অ্যাটেম্পট। একটা কথা আমার বহুদিন জিজ্ঞেস করতে ইচ্ছে হতো, আজকে বলে ফেলি।